সন্ধ্যায় জোট সঙ্গীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ধারণা, মান অভিমান আর চাওয়া পাওয়ার ক্ষোভ নিরসনে এমন উদ্যোগ। জ্বালানি নিরাপত্তা দেশের বড় চ্যালেঞ্জ। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান মন্ত্রীর। হাম উপসর্গে সিলেটে ৩ ও কুমিল্লায় ১ শিশুর মৃত্যু। টিকা দেওয়ার লক্ষ্যমাত্রায় ত্রুটি রেখে হাম নিয়ন্ত্রণের আশা কল্পনা মাত্র, বলছেন বিশেষজ্ঞরা। রাজস্ব কর্মকর্তাদের বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশে অধিকার নিয়ে আতঙ্ক। ব্যবসায়ীদের হয়রানি বাড়ার শঙ্কা। এবং আরো তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। সেনা হত্যার প্রতিশোধ নিতে মার্কিন হামলা। ভয়ের কাছে নীতির পরিবর্তন করবে না তেহরান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। অবশেষে মিত্র দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের মান অভিমান আর চাওয়া পাওয়ার ক্ষোভ নিরসনে সন্ধ্যায় যমুনায় যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে এই বৈঠক হতে যাচ্ছে। শরিক নেতাদের অনেকে ডিবিসি নিউজকে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবশেষ তাদের সাথে বৈঠক হয়। এরপর নানা ইস্যুতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। শরিকদের সঙ্গে তৈরি হওয়া এই দূরত্ব ও টানাপোড়েন দূর করতে সরাসরি কথা বলতে চান তারেক রহমান। মিত্রদের অভিমান দূর করতেই তাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকের আয়োজন। জানা গেছে, শরিক দল থেকে যারা নির্বাচনে জয়ী হতে পারেননি বা সংসদে প্রতিনিধিত্ব পাননি তারাই বৈঠকে থাকবেন। ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মহাপরিচালক গিলবার্ট এফ হংবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংস্থাটির মহাপরিচালক আরও বলেন, ILO শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ILO মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ILO মহাপরিচালক বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। জ্বালানি নিরাপত্তাকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ইরান যুদ্ধের পর বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা কোন দিকে যাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার বিকল্প নেই। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে হবে। জানান, ব্যক্তিগত বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার। দায়িত্ব নেওয়ার পর সরকার জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় করেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। অভিযোগ করেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জন করলেও সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও জ্বালানি আহরণে কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি। এখন একটা এনার্জি সিকিউরিটি একটা সাংঘাতিক রকম একটা প্রবলেম হয়ে গেছে। এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন। তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি, সোলার এনার্জি কাজ করবে। সিলেট ও কুমিল্লায় 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা সদর হাসপাতালে হাম আক্রান্ত 1 শিশুর মৃত্যু হয়েছে। আর সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছে 3 জন। 2 বছরের কম বয়সী ওই শিশুদের মধ্যে 2 জন সুনামগঞ্জের, অন্যজনের বাড়ি হবিগঞ্জ। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হলো 103। এর মধ্যে 1 জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু, যাদের 35 জনের বাড়ি সিলেটে, সুনামগঞ্জের 47, মৌলভীবাজারে 12 এবং হবিগঞ্জে 9 জন। এদিকে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 265 রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম শনাক্ত হয়েছে 534 জনের।
মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে সিটি কর্পোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে তা সম্ভাবনাময়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশার নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমি বিশ্বাস করি এটা যে কেমিক্যালসটা আপনার ফর্মুলাটা গ্রহণ করা হচ্ছে, সেই ফর্মুলাটা যদি পরীক্ষামূলক ভাবে কাজ করেন তারপর কাজ করা যায়, তাহলে সেটা নিঃসন্দেহে মশা নিধনের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করতে সক্ষম হবে। দেশে গণতন্ত্র এখন বড় চ্যালেঞ্জের মুখে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, গণতন্ত্র নস্যাতে পার্শ্ববর্তী দেশ মুখিয়ে রয়েছে, তাই দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দেশে মাদক ভয়াবহ রূপ ধারণ করেছে। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। যুব সমাজ মাদকাসক্তের দিকে ঝুঁকে পড়ায় সমাজে বিশৃঙ্খলা বাড়ছে। এই ভয়াল মাদকের কারণে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতির ধ্বংস হতে পারে। এ সময় মাদক নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র এখন সবথেকে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি। কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে? সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সংরক্ষিত হয়নি রাজধানীর 5টি ওয়াটার রিটেনশন পন্ড, ফলে জলাবদ্ধতা কমাতে নেওয়া এই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে আছে। একই সাথে আশঙ্কাজনক হারে কমেছে ঢাকার জলাশয়ও, ফলে সামনে অল্প বৃষ্টিতেও আসবে আরো ভয়াবহ পরিস্থিতি। এই ছবি রাজধানীর কল্যাণপুরের ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপে পরিকল্পনায় এই জলাশয়টিকে রাখা হয়েছে ওয়াটার রিটেনশন পন্ড হিসেবে, যেখানে জমা হবে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার বৃষ্টির পানি। কিন্তু বাস্তবতা হলো, রাজধানীতে থাকা এমন 5টি ওয়াটার রিটেনশন পন্ডের প্রায় সবগুলোরই অবস্থা এমন। বেশিরভাগই দখল হয়েছে নানাভাবে, কোথাও কোথাও দখলদারের তালিকায় সরকারি প্রতিষ্ঠানও। মান বড় ছিল, এখন এখানে টিস্যু কালচার করছে, এখানে আলুর হিমাগার করছে, এন্ডে নার্সারি করছে, ওই দিক দিয়ে মেট্রো রয়েল, এই দিক দিয়ে করছে প্রসেসিং, ওই পাশে করছে আপনার সারের গোডাউন। এই জায়গা কমে আসছে, এখন এই জায়গাটা খালি আছে। তথ্য বলছে 1995 সালের ডিএমডিপি এবং 2010 সালের ড্যাপ-এ রাজধানীর কল্যাণপুর, গোরান, চটবাড়ি, নাসিরাবাদ, বেড়াইত ও উত্তরখানে বৃহৎ এলাকা জুড়ে রাখা হয়েছে 5টি ওয়াটার রিটেনশন পন্ড। অত্যন্ত বেশি দরকার, কারণ একই মাত্রার বৃষ্টিপাত হয়ে এখন যে পরিমাণ জনভোগান্তি হচ্ছে, এই জনভোগান্তি আপনার অধিকাংশ সিংহভাগ কমিয়ে ফেলা সম্ভব যদি আমরা এই 5টি রিটেনশন পন্ড তৈরি করতে পারি এবং আমরা আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, এসব জলাশয় সঠিকভাবে সংরক্ষণ করা না হলে সামনে আসবে আরও ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাড়বে। অল্প সময় অনেক বেশি বৃষ্টিপাত হবে। আমরা যদি বর্তমানের যে চিত্র আছে, বর্তমান যে অবস্থায় শহর পরিচালিত হচ্ছে, সেই জায়গাটায় যদি আমরা এই রিটেনশন পন্ডগুলো না করি, শহর আস্তে আস্তে বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে যাবে। সম্প্রতি কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা, ডুবে যায় অনেক সড়ক এবং বিভিন্ন স্থাপনাও। 2 সিটি কর্পোরেশন এসব জলাবদ্ধতা কমাতে নানা উদ্যোগের কথা বলছে। আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলবো, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। ঢাকা শহর এই অবস্থার
দীর্ঘদিন মাঝে সৃষ্টি হয়েছে আজকের এই জলাবদ্ধতা, তার মধ্যে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে। গবেষণায় দেখা গেছে রাজধানীর জলাশয় কমছে ভয়াবহভাবে। বিগত 3 দশকে 20 ভাগ থেকে কমে জলাশয়ের পরিমাণ এখন মাত্র 3 ভাগ। জলাবদ্ধতার অন্যতম একটি কারণ এটিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্ছে কর ঠিকঠাকভাবে কাটা হচ্ছে কিনা তার নজরদারির জন্য রাজস্ব কর্মকর্তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশাধিকারের ক্ষমতা দেশের ব্যবসার পরিবেশকে কঠিন করবে, এমনটি জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন এমন নিয়মে আতঙ্কিত তারা। আর আইনজীবীরা বলছেন রাজস্ব আদায় বাড়াতে সরকার এমন বিধান করলেও ব্যবসায়ীদের হয়রানি বাড়ার সুযোগ রয়েছে। দেশব্যাপী উচ্ছে কর ঠিকঠাকভাবে কাটা হচ্ছে কিনা তার নজরদারির অংশ হিসেবে রবিবার রাজস্ব বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে 5টি নির্দেশনা জারি করে। কর অঞ্চলগুলোতে বিশেষ দল তৈরি করে যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্রে বিনা বাধায় কর কর্মকর্তারা প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করে হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যেকোনো নথি পরীক্ষা ও তলব করতে পারবেন। রাজস্ব বোর্ড জানায় বিভিন্ন সময় কর কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে চাইলে বা নথি তলব করলে দুই পক্ষের মধ্যে অযাচিত ঝামেলা তৈরি হওয়ায় এই পদক্ষেপ। রাজস্ব বোর্ডের নতুন এমন বিধানে আতঙ্কিত ব্যবসায়ীরা। আমার ট্যাক্স নিয়ে কিন্তু তারা এটা করতে চাচ্ছে না, এটা চাচ্ছে হলো অন্যের ট্যাক্স আমি কেটে সরকারকে জমা দিলাম কিনা সেটা অনুসন্ধান করতে ওনারা যাবেন এবং সেটা নিয়ে ওনারা আমাকে 50% জরিমানাও করবেন। টিডিএস যেটা আমি যে কিছু কেনাকাটা করি, আরেকজন যার কাছ থেকে কিনলাম তাকে হয়তো আপনি পাচ্ছেন না, তার ট্যাক্সটা আমার কাছ থেকে আপনি নিবেন, এটা আমি মনে করি কোনোভাবেই এটা সঠিক সিদ্ধান্ত না সরকারের, এনবিআর এর। আমি এতে ব্যবসায়ীরা বরঞ্চ আরো বেশি হয়রানির শিকার হবে। তবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব বাড়াতে সরকারের এমন পদক্ষেপ হলেও তাতে হয়রানির সুযোগ রয়েছে, যার প্রতিকারে ব্যবসায়ীরা আইনগত সহায়তা নিতে পারবেন। তাদের আর্নিং বাড়ানোর জন্যই যে ট্যাক্স টু জিডিপি রেশিওটা কিভাবে তারা 10%-এর দিকে নিয়ে যাবে, কারণ তাছাড়া গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেইটা কিন্তু কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট হবে এবং সেজন্যই তারা এই সেকশন 147 অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ইন্ট্রোডিউস করেছে। আদার সাইড যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু একটা ফিজিক্যাল, যদি গভর্নমেন্ট অথরিটি তাদের কিন্তু একটা হ্যারাসমেন্টেরও একটা অপরচুনিটি থাকে। তবে ব্যবসায়ীরা বলছেন হয়রানির প্রতিকারে রাজস্ব বোর্ডের বিরুদ্ধে কেউ আইনগত পদক্ষেপ নেওয়ার সাহস রাখে না। লিগ্যাল অ্যাকশনে যাওয়ার তো অবশ্যই সুযোগ আছে, কিন্তু কেউ কি এনবিআর এর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যায়? আপনি দেখছেন, ইভেন মনে করেন আমি যতটুকু কথা বলি আর কেউ কি কথা বলে? তবে বাজেটে সরকার ব্যবসা সহজ করতে বীর নিয়ন্ত্রণকরণের ঘোষণা দিলেও রাজস্ব বোর্ডের এমন সিদ্ধান্ত সরকারের দ্বিমুখী নীতির প্রতিফলন, এমনটা বলছেন ব্যবসায়ীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডান ও ইরাকে মার্কিন সেনা নিহতের প্রতিশোধ হিসেবে হামলা বলছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হামলার দাবি করেছে ইরানও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ভয় বা প্রলোভনে নীতির পরিবর্তন করবে না তেহরান। চলতি মাসে যুদ্ধের নতুন ধাপে যুক্তরাষ্ট্র ইরান কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। যুক্তরাষ্ট্রের দাবি, জর্ডান ও ইরাকে সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পরেই আরও জোরালো সামরিক অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিহত সেনাদের সম্মান জানাতেই এই হামলা। যারা সেখানে যুদ্ধ করছেন তারা কেউ চান ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। তাদের সামরিক ক্ষমতা ধ্বংস হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের স্মরণে ব্যাপক হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি গণমাধ্যমের দাবি, লোরেস্তান প্রদেশ থেকে উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এদিকে এক প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ভয় বা প্রলোভন দেখিয়ে তেহরানের নীতি পরিবর্তন করতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান তার আসল শক্তি দেখিয়েছে। আপনাদের পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। তেহরান কোনো চাপে নীতির পরিবর্তন করবে না। একই সঙ্গে আরাকচি দাবি করেন, এই সংঘাতে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং হরমুজ প্রণালী এখন দেশটির সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে বিশ্ব প্রতিষ্ঠিত। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম $2.69 বেড়ে ব্যারেল প্রতি $90 অতিক্রম করেছে। এটি এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত সপ্তাহে ব্রেন্টের দাম 15.9% বেড়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম $2.19 বেড়ে ব্যারেল প্রতি $84.68 দাঁড়িয়েছে। 12 জুনের পর এটি সর্বোচ্চ পর্যায়ে। গত সপ্তাহে WTI এর দামও 15.5% বেড়েছে। এটি মার্চের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। ভারতের নাগাল্যান্ড ও জম্মু কাশ্মীরে বন্যা আর ভূমিধসে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। নাগাল্যান্ডের মন জেলায় 8 জন এবং জম্মু ও কাশ্মীরে প্রাণ হারিয়েছেন 11 জন। নিহতদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় সরকারি ও বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ড সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। স্থানীয় সময় সকালে পদযাত্রা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় পুলিশ। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 6 জুন থেকে আন্দোলনে নামে ফেসবুক ভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনে 28 জুন থেকে যোগ দিয়ে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।